এনসিপির সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা কঠিন মত রাজনৈতিক বিশ্লেষকদের। শাসন ব্যবস্থায় পরিবর্তনের জন্য প্রয়োজন বিএনপি সহ সব দলের ঐক্য। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রটা হয়েছিল এটা হলো প্রথম রিপাবলিক, এবং 24-এ এসে এই রাষ্ট্রকে আবার দ্বিতীয় রিপাবলিক করার প্রয়োজনীয়তা হয়েছে। অর্থাৎ জনগণের মালিকানা আগেও ছিল, কিন্তু হারিয়ে যায় দীর্ঘ সময় ধরে। উৎপাদনকারী জেলা টাঙ্গাইল গাজীপুরেও লেবুর দর চড়া। অফ সিজন হওয়ায় উৎপাদন কম, বলছেন বাগান মালিকরা। অধিক মুনাফা ঠেকাতে খুচরা বাজার তদারকির তাগিদ। পাইকারি কিনছিল 120 টাকা কেজি, বেচতেছে 130 টাকা কেজি। লেবুর এটা কোয়ালিটিটাও একদম খারাপ, মানে তারা লেবুটা কেবল হয়েছে বাতিও হয় নাই, সেই লেবুটা তারা নিয়ে আসছে। 10 দিন আগে খাইছে 8 টাকা, মানে 60 টাকা থেকে 50 টাকা, আর এখন হয়েছে 140 টাকা। উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানের মুখে পেঁয়াজ চাষিরা। বিক্রির উপযোগী হলেও অনেকেই তুলছেন না জমি থেকে। আমদানি বন্ধের দাবি। ফসলি জমি রক্ষায় বালু খেকোদের বিরুদ্ধে কাট্টা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরবাসী। তিতাস নদীতে ড্রেজার দেখলেই করছেন প্রতিবাদ। লালমনিরহাটে প্রতিশ্রুতি ভেঙে শূন্য রেখায় আবারও বিএসএফ এর বেড়া। পতাকা বৈঠকের পর কাজ স্থগিত। ফসল পরিচর্যায় বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে ইইউ নেতাদের সম্মেলন। তৈরি করা হয়েছে 4 দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব। খসড়া দেওয়া হবে মার্কিন প্রশাসনকে। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা কঠিন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে গণঅভ্যুত্থানের পরপরই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া গেলে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় রাজনৈতিক জনমত পাওয়া যতটা সহজ হতো, এখন ততটা হবে না। দেশের বেশিরভাগ মানুষ এই ধারণার সাথে পরিচিত নন। তারপরও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নে এনসিপির লক্ষ্য পূরণ নিয়ে আশাবাদী অনেকেই। আলামিন হক অহলের রিপোর্টে বিস্তারিত। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দল এনসিপির আত্মপ্রকাশের সময় আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে বারবার উঠে আসে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার বিষয়। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টে দেওয়ার বার্তা দেয় এই সেকেন্ড রিপাবলিক, যার বিষয়ে সাধারণ জনতার বেশিরভাগেরই তেমন ধারণা নেই। তবে সংবিধান পরিবর্তনের কথা উঠে আসে কারো কারো কথায়। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং কোনো রাজনৈতিক দল, শুধুমাত্র এনসিপি নয়, যে কোনো রাজনৈতিক দল যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এই জন্য একটা নতুন সংবিধান আমার মনে হয় অবশ্যম্ভাবী এই মুহূর্তে। মূল পরিবর্তন করে আবার নতুন করে যদি এটা লেখা যায়, আসলে বাংলাদেশের পক্ষে অনেক উপকার হতো। গণ অভ্যুত্থানের 7 মাস পর এনসিপির সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ধারণা কেমন হতে পারে? মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রটা হয়েছিল এটা হলো প্রথম রিপাবলিক, এবং 24-এ এসে এই রাষ্ট্রকে আবার দ্বিতীয় রিপাবলিক করার প্রয়োজনীয়তা হয়েছে। অর্থাৎ জনগণের মালিকানা আগেও ছিল, কিন্তু হারিয়ে যায় দীর্ঘ সময় ধরে। এখন এই রাষ্ট্রটাকে আবার যেন জনগণ ফিরে পায়, সেই জন্য এই রাষ্ট্রকে নতুনভাবে তৈরি করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। আগের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন শাসন কিংবা রাষ্ট্র পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি সহ সব দলের ঐক্য প্রয়োজন। সে লক্ষ্যে কতটা এগুতে পারবে নাহিদ ইসলামের নতুন দল? বহুগুণে কঠিন কাজ, কারণ আপনি পুরনো ন্যারেটিভ, পুরনো বয়ানকে যে বাতিল করে দিবেন, সেটা বাতিল করতেও তো আপনার একটা সময় লাগবে। নতুনভাবে আপনি শুরু করতে যাচ্ছেন, নতুন একটা সরকার শুরু করতে যাচ্ছেন, ওইটাই রাইট টাইম, ওইটাই গল্পটা শুরু হওয়ার রাইট টাইম ছিল। তখন এটা যদি আপনি বিপ্লব হিসেবে বলতে পারতেন, আখ্যা দিতে পারতেন, বলে যে বিপ্লব মানে সব পিছনের শেষ, নতুনভাবে নতুন কিছু শুরু হওয়া, সেটা তারা করতে পারেন নাই।
পথ যত কঠিনই হোক, কেউ কেউ বিশ্বাস করেন জাতীয় নাগরিক পার্টির এই লক্ষ্য পূরণ অসম্ভব নয়। জুলাই আন্দোলনে অনেক মানুষ তাদের প্রাণ দিয়েছে, তাই আমরা চাই যে এত যে মানুষ তাদের প্রাণ দিয়েছে এটা বদলে যেন আমরা আসলে একটা পরিবর্তন পাই, এবং এটা যদি অনেক কঠিনও হয় আমরা চাই তাও যেন তারা এই পরিবর্তনটা আনতে পারে। যদি আমরা সেকেন্ড রিপাবলিক সত্যিকার অর্থে গঠন করতে চাই তাহলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা খুবই দরকার। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের চাষারায় 2 নং ঢাকেশ্বরী এলাকার একটি টিন শেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ দগ্ধ হয়েছে 8 জন। দগ্ধদের মধ্যে আছে 18 মাস বয়সী সুমাইয়া, 4 বছরের শিশু জান্নাত, 10 বছরের সামিয়া, 12 বছরের সাব্বির এবং 50 বছর বয়সী হানান। সোমবার ভোর রাতে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহতদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ 8 জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজধানী মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর সন্দেহে শান্ত নামের একজনকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তার কাছে থেকে একটি চাপাতি উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার রাতে 10টার দিকে ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় সাধারণ মানুষ শান্তকে ধরে ফেলে, দেয় গণধোলাই। আহত শান্তকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ছিনতাইয়ের অভিযোগে আটক শান্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মোহাম্মদপুর থানার ওসি। এছাড়া রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে আটক করে বেশ কয়েকজনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় কিছু ছিনতাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো এটা জনসাধারণ এলাকা দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া করে অনিক আহমেদ শান্ত নামে একজন ছিনতাইকারী, বয়স অনুমান 22 বছর, তাকে একটা চাপাতি সহ আটক করে। লেবু চাষাবাদের জন্য বেশ প্রসিদ্ধ টাঙ্গাইল ও গাজীপুর। রোজায় এই 2 জেলাতে এবারও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। বাগান মালিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বছরের এই সময়টায় লেবুর উৎপাদন কম হয়, সরবরাহ কম এবং বেশি চাহিদা থাকায় দামও বেশি। তবে খুচরা বাজারে অধিক মুনাফা লাভের প্রবণতা ঠেকাতে বাজার তদারকি চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রোজায় সারাদিনের তৃষ্ণা বা ক্লান্তি মেটাতে ইফতারে বেশ কার্যকর লেবুর শরবত। তাই প্রতি বছর রোজা এলেই চাহিদা বাড়ে লেবুর, সেই সাথে কম বেশি বাড়ে দামও। রাজধানী সহ বিভিন্ন জেলায় লেবুর যোগানের একটি বড় অংশ আসে টাঙ্গাইল থেকে। সেই টাঙ্গাইলে এবারও লেবুর দাম বেশ চড়া। পাইকারিতেই প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। খুচরা বাজারে যা কিনতে হচ্ছে 130 থেকে 140 টাকায়। 1 কেজিতে লেবু থাকে 14 থেকে 15টি। মাঝারি আকারের এই লেবু খুব একটা রসালোও নয়। বিক্রেতারা বলছেন যোগান কম থাকায় দাম বেশি। পাইকারি কিনছে 120 টাকা কেজি, বেচতেছে 130 টাকা কেজি। আমদানি কম, মনে করেন অনেক দূরে থেকে আসে, খরচা বেশি, তার জন্য দামটা একটু বেশি। লেবুর এটা কোয়ালিটিটাও একদম খারাপ, মানে তারা লেবুটা কেবল হয়েছে, বাড়তিও হয় নাই, সেই লেবুটা তারা নিয়ে আসছে বাজারে। 10 দিন আগে খাইছে 8 টাকা, মানে 60 টাকা থেকে 50 টাকা, আর এখন হয়েছে 140 টাকা। জেলায় এলাচি, সিডলেস সহ কয়েকটি জাতের লেবু চাষ হয়। বাগান মালিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ফাল্গুন চৈত্র মাসে লেবুর উৎপাদন কম হয়, তাই সরবরাহও কম। শীতের পরের থেকে আমাদের লেবুর উৎপাদনটা এমনি কমে যায় আর কি। এটা মৌসুমি ইয়াতে বলতে পারেন। এখন মনে করুন 100 টাকা, 120 বা 90 এরকম থাকে। সিডলেস, এটা দিলদুল লেবু নামে পরিচিত। এটা কিন্তু সারা বছরই একটা মানে এই লেবুটা হয়, এটা একটা ভালো একটা দিক। তবে আসলে সব মাসে কিন্তু একই রকম প্রোডাকশন হয় না। যেমন এই যে ফাল্গুন চৈত্র মাসে একটু কমে যায়, তারপর আবার আস্তে আস্তে প্রোডাকশনটা বাড়বে। পাশের জেলা গাজীপুরে লেবুর দামে যেন রীতিমতো আগুন। বাগানে কলম্বো জাতের বড় আকারের লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। সিডলেস জাতের হালি 60 থেকে 80 টাকা, আর কাগজি লেবুর হালি 40 থেকে 50 টাকা। বাগানিরা বলছেন, অফ সিজন হওয়ায় লেবুর যোগান কম। হালি বিক্রি করছি 70 টাকা, 80 টাকা, কিন্তু কেজি বিক্রি হচ্ছে 180, 160 টাকা। বাগানে ছিলাম একটু কম দামে কেনার জন্য, বাগানে দেখি বাগানে চড়া দাম, কিন্তু বাগানে লেবু নাই। এই বাগান থেকে রমজানের আগে আমি 20 থেকে 30 টাকা হালি লেবু কিনছি।
এদিকে খুচরা বাজারে কলম্বো জাতের বড় আকারের লেবুর হালি 180 থেকে 200 টাকা, সিডলেস জাত 110 থেকে 120 টাকা হালি, কাগজি লেবুর হালি 60 থেকে 70 টাকা। খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। লেবুর যে ক্রাইসিসটা হচ্ছে যে এখন তো পর্যাপ্ত পরিমাণ লেবু নাই, কিন্তু যে পরিমাণ লেবু বাজারে উঠছে অনেকে সিন্ডিকেট ব্যবসা করতেছে, কিন্তু আমরা এটারে চেষ্টা করতেছি এটা থামানোর জন্য। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দেখতে চান ভোক্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। প্রতি বছরই রমজানে বেড়ে যায় নিত্যপণ্যের দাম, এবারও এর ব্যতিক্রম হয়নি। বাজার দর নিয়ে আরও তথ্য জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, বাজারে মাংস সবজির দর কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে? ধরনের দামই কিছুটা বাড়তি রয়েছে সোয়ার, এবং ব্যবসায়ীরা যেটা বলছে কিছু কিছু পণ্যের যে পণ্যগুলো রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যায় মূলত সেই পণ্যগুলোই আসলে দাম বেড়েছে। যেমন বেগুন যেটি ছিল 30 টাকা 40 টাকা কেজি, সেটি ডবল হয়ে এখন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। যে শসাটা বেশি প্রয়োজন হয় ইফতারির সময়ে, সেই শসাটা এরকমই ছিল 35-40 টাকা, সেটিও এখন 70 থেকে 80 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া অন্য যে সমস্ত সবজিগুলো রয়েছে, এখনও কিছু শীতকালীন সবজি যেমন বিভিন্ন ধরনের কফি, ফুলকপি, অলকপি, পাতাকপি অথবা বাঁধাকপি, এগুলো 30 টাকা 35 টাকা 40 টাকা থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে নতুন কিছু সবজি এসেছে, বিশেষ করে পটল নতুন সবজি এবছরের, সেটি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা প্রতি কেজি। ভেন্ডি দেখেছি আমরা, সেটিও বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। এছাড়া পেঁয়াজ, রসুন, আলু এগুলো যেমন দামে বিক্রি হতো তেমনটি আছে, এটার দাম বাড়েনি বলে যারা বিক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। তবে মাংসের দামের সব মাংসের দামেই 10 টাকা 20 টাকা করে বেড়েছে। গরুর মাংস এখনও 750 টাকা, বিভিন্ন ধরনের মুরগি যেটা 200 থেকে 350 টাকা পর্যন্ত, দেশি মুরগি অল্প কিছু পাওয়া গেলেও সেই মুরগি সেটি 500 থেকে 550 টাকা। মাছের যোগানটা যদি বলি আমরা, একটু মাছের যোগানটা কম রয়েছে, সে কারণে বলেছে মাছও আরেক দফা বেড়েছে। ভেটকি, পার্শে, কই যে সমস্ত মাছ রয়েছে, দক্ষিণ অঞ্চলে যে সমস্ত সমুদ্রকেন্দ্রিক মাছ অথবা ঘেরের মাছ রয়েছে, সেগুলো এখানে যে মাছটা দেখতে পাচ্ছেন ভেটকি মাছ, এটি বলেছে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেজন্য বলা হয় যে সব ধরনের দামই কম বেশি বেড়েছে। তবে সবচেয়ে বেশি যেটি অসুবিধায় রয়েছে সেটি হচ্ছে ভোজ্য তেল। খুলনাতে আসলে ভোজ্য তেল এক ধরনের নেই বললেই চলে, চালের দামও বেড়েছে। এই দুটো জিনিস বিশেষ করে মনিটরিং করা প্রয়োজন বলে যারা ভোক্তা রয়েছে তারা মনে করে। সোয়ার, প্রবীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরে পেঁয়াজের বেশ ভালো আবাদ হলেও উৎপাদন খরচ উঠছে না। মৌসুমের শুরুতে চড়া দামে বীজ কিনতে হয়েছে চাষিদের। উৎপাদন খরচ কেজি প্রতি 40 থেকে 45 টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকায়। এতে মোট অঙ্কের লোকসান গুনতে হচ্ছে তাদের। দাবি উঠেছে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের। শরীয়তপুরের জাজিরা উপজেলা মাঠ জুড়ে এখন শুধুই মুড়ি কাটা পেঁয়াজ তোলার ধুম। মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় মোটা টাকা খরচ করে কয়েকবার বীজ রোপণ করেছেন চাষিরা। এতে তাদের বেড়েছে উৎপাদন খরচ। ভালো ফলনে কিছুটা হলেও লাভের আশা করেছিলেন তারা, তবে বাজারে তেমন কোনো দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। প্রতি বিঘায় এখন লোকসান হচ্ছে প্রায় 30 থেকে 40 হাজার টাকা। দর পতনের কারণে বিক্রির উপযোগী হলেও অনেকেই জমি থেকে তুলছেন না পেঁয়াজ। পেঁয়াজে মনে করেন যে 70,000 টাকা খরচ হয়েছে, আর পেঁয়াজে এখন যেই পেঁয়াজ হয়েছে এতে মনে করেন যে 50,000 টাকা আইব। হ্যাঁ, 30,000 টাকা বিঘা প্রতি লস যায়। 30 মন হিসাব করে দিই আমরা 20 মুখায় টাকা, 1 পেঁয়াজ 3-4 মন। আমরা এটা আমার চালানি পাইব না, সেগুলো খাবি করতাম, আমরা খাবি করতাম বললেই তা সাড়ে তা দিব করতাম। 30,000 টাকা পেঁয়াজ লাগাইছি, এখন মনে করেন বেশি হলে 15,000 বেচতে পারুম, 16,000 টাকা মতো বেচতে পারুম। 30,000 টাকা আমাকে পেঁয়াজ যে লাগাইছে আমার পড়াই না লাগাইছে, বুঝছেন? এখন তো সার দিছে, আল দিছে, বীজ দিছে, এখন তো পেঁয়াজে তো লস। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করা হলে চাষিরা কিছুটা হলেও লাভবান হবে বলে মনে করছেন কৃষি বিভাগ। এটাকে বাম্পার ফলন আমরা বলতে পারি, কিন্তু বর্তমানে বাজার দর 25 থেকে 30 টাকা। কৃষকের উৎপাদন খরচ বাড়ার কারণে
এই দামে তাদের খুব একটা লাভবান তারা হতে পারবে না। যদি দাম আর একটু বাড়ে এবং ভরা মৌসুমে যদি পেঁয়াজ আমদানি না করা হয় তাহলে কৃষক লাভবান হবে বলে আমরা মনে করি। জেলায় এবার ৩৫০০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল, তবে আবাদ হয়েছে ৩৮৬০ হেক্টর জমিতে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় যুবদলের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। রোববার রাতে নগরীর কাউনিয়া এলাকায় ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয় নিয়ে 3 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরজ গাজীর সাথে দ্বন্দ্ব চলছিল একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়ার। এর জের ধরে রোববার রাত 8:30টার দিকে সুরজ ও তার লোকজনের ওপর হামলা চালায় শাহিন ও তার অনুসারীরা। কুপিয়ে আহত করে সুরজ, নয়ন ও জাহিদ নামের 3 জনকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরজ। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। শাহিন নিয়ে এসেছে আর কি, দাওটাও নিয়ে এসেছে আর পোলাগুদার দাও ছিল। আমরা ওই পরিবেশ পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। সুরজরা প্রথম কোপ দিছে, আমার মনে হয় পায়ে দিতে পারে বা হাতেও দিতে পারে। দেওয়ার পরে ও পইরা গেছে, পইরা যাওয়ার পরে ইচ্ছা মতন কোফাইয়া মাইরে ফেলাই চলে গেছে। এলাকায় যেখানে ঘটনা ঘটছে সেখানে আমাদের সিনিয়র স্যাররা আছেন, অফিসার ফোর্স এলাকায় আছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভোলায় একাধিক চুরির মামলার এক আসামিকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার পর চোখ তুলে ফেলেছে গ্রামবাসী। রোববার চরফ্যাশন উপজেলা চর আরকলমি গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বেশ কিছুদিন এলাকার কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটে। এতে শাহজাহানের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে প্রথমে ধাওয়া করে গ্রামবাসী, পরে আটক করে পিটুনির পর চোখ তুলে ফেলে স্থানীয় কয়েকজন। উদ্ধারের পর প্রথমে চরফ্যাশন হাসপাতালে এবং পরে ঢাকায় আনা হয় শাহজাহানকে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ করেনি কেউ। নদীতে ড্রেজার দেখলেই দেশীয় অস্ত্র নিয়ে বালু খেকোদের ধাওয়া দিচ্ছেন গ্রামবাসী। ফসল রক্ষায় নেমেছেন আন্দোলনেও। দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। এমনিতেই সংঘাতপ্রবণ ব্রাহ্মণবাড়িয়া, ছড়াছড়ি দেশীয় অস্ত্রের। সেই অস্ত্র হাতে তিতাস নদী পারে শশই গ্রামবাসীর বিক্ষোভ। বালুতোলা দেখলেই জানাচ্ছেন প্রতিবাদ, দিচ্ছেন ধাওয়া। বিজয়নগরে কয়েক মাস ধরেই নির্বিচারে বালু তুলছে একটি চক্র। এতে নষ্ট হচ্ছে ফসল। আসছে বর্ষায় জমি হারানোর শঙ্কাও করছেন স্থানীয়রা। তাই দিনে বালু উত্তোলন টের পেলেই দলবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলছেন গ্রামবাসী। পালন করছেন মানববন্ধন সহ নানা কর্মসূচি। প্রশাসনকেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন তারা। কোনো প্রকার অনুমতি নাই। এরা জোরপূর্বক কিছু নেতা নিয়ে আইসা ওদের জোরে মাটি কাটার চেষ্টা করতেছে। যারা বাধা দিছে তাদেরকে মামলা এই বই দেখাইতেছে, চার্জশিট দেখাইতেছে যে তোমরা এই ডেজারে এই করছো সেই করছো। আমাদের বুকের বোলডোজার চালায়েন না, ডেজার চালায়েন না, আমাদের মুখের খাবার কারিয়ে নিয়েন না। আমি জান দিতে রাজি, আমি বালু দিতে রাজি না। গ্রামবাসীর অভিযোগ, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে একটি চক্র বালু তুলছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আসাদ। আমার ওইখানে কোনো ইন্টারেস্ট তো নাই, এখানে সম্পূর্ণ একটা রাজনীতিক। এখানে যারা ওই অভিযোগটা আমাকে দেয় তারার বক্তব্য হইল যে এখানে রাজনীতির মাঠে আমার জন্য তারা একটা কোনো সুবিধা করতে পারতেছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে বিজয়নগরে তিতাস নদীতে 2023 সালে শেষ হয়েছে খনন প্রকল্প। তারপর কাউকে বালুমহল ইজারা দেওয়া হয়নি। এটা আমাদের সুইং ড্রেজারের মাধ্যমে খনন করা হয় এবং 2023 সালে প্রকল্পটা সমাপ্ত হয়। বর্তমানে ডিজাইন ডেপথ অনুযায়ী যেহেতু পানি রয়েছে, বর্তমানে কোনো পুনঃখনন কাজ তিতাসে আমাদের চলছে। এখন তিতাসে কোনো ধরনের কোনো খনন কাজ যদি কেউ করে থাকে ব্যক্তি উদ্যোগে, এটার সাথে পানি উন্নয়ন বোর্ড কোনোভাবেই জড়িত না। বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী ওবায়দুর রহমান, যমুনা নিউজ। লালমনিরহাটে গত 10 জানুয়ারির পর শূন্য রেখায় বেড়া স্থাপন বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ হলেও নতুন করে কাঁটা তারের বেড়া দিয়েছে বিএসএফ। এতে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন আপাতত কাজ বন্ধ রেখেছে বিএসএফ, তবে ফসলের পরিচর্যায় বেগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত।
শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে নতুন করে ছড়িয়েছে উদ্বেগ। স্থানীয়রা জানায়, গেল শুক্রবার গভীর রাতে ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার 5 গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে বিএসএফ। এরপর থেকেই সেখানে শক্ত অবস্থান নিয়েছে বাহিনীটি। এতে ফসলের পরিচর্যা এবং জমিতে সেচ নিয়ে বিপত্তিতে পড়েছেন স্থানীয়রা। সকালবেলা দেখি যে বেড়াকাটা দিয়ে দিয়েছে। আমাদের জায়গায় যদি আমরা থাকি, আমাদের এরিয়া থাকলে আমাদেরকে দাবার দেয়। গণ অভ্যুত্থানের পরে হাড়িপাড়ায় কাঁটাতার নির্মাণ শুরু হইলো, সেইখান থেকে কিছুদিন পরে সরকার পাড়া, তারপর সৃষ্টিয়ার পারে, এখন আবার শুরু হয়ে গেছে কলোনি পাড়ায়। আতঙ্কের মধ্যে আছে, রাত্রে ঘুম পাইতে পারি না। মনে করো যে একটা ফটকা ফুটাইতেছে, গুলি ফুটাইতেছে, ঘুমতে পারি না, উঠিয়ে বসে থাকি। রাস্তা যাচ্ছে, রাস্তার সাথে আমাদের জমি, ওখানে গেলেও ওদিক থেকে সরে আসবার বলে আমাদের খেতেও তো যাইতে দেয় না। পুলিশ জানিয়েছে, শনিবার বিজিবির সাথে পতাকা বৈঠকের পর সীমান্তে বেড়া স্থাপনের কাজ বন্ধ রেখেছে বিএসএফ। এলাকার পরিবেশ শান্ত আছে বলেও জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বেড়া দেয় নাই, আমরা আসলে কাছাকাছি পৌঁছাই নাই, কারণ এখানে ইয়ে আছে তো, ভুট্টা ক্ষেত্রে আছে, আমাদের লোকজনকে বলতে তো ভিতরে যাওয়ার দরকার নাই, যেহেতু পরিস্থিতিটা একটু সুস্থ। এখন এমনি পরিবেশ ভালো আছে। এ বিষয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও বিজিবির 51 ব্যাটালিয়নের অধিনায়কের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগে গত 10 জানুয়ারি একই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের পর কাচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবির সাথে বৈঠকে স্থাপনা নির্মাণ না করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের শ্রীনগরে একের পর এক ঘটছে কঙ্কাল চুরির ঘটনা। গেল 2 সপ্তাহে উপজেলার বিভিন্ন কবরস্থানে 4 দফায় চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে অনেকের মরদেহ। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকে তৎপর থাকার পরামর্শ পুলিশের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে বেজগাঁও সামাজিক কবরস্থান। গত 13 ও 16 ফেব্রুয়ারি রাতে এখান থেকে 2 দফা কঙ্কাল চুরি হয়। নতুন পুরাতন মিলিয়ে উধাও 11টি কবরের কঙ্কাল। শুধু বেজগাঁও নয়, গত 2 সপ্তাহে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়া ও চারিগাঁও কবরস্থান থেকেও কঙ্কাল চুরি যায়। কোনো কবর থেকে গায়েব মাথার খুলি, আবার কোনোটি থেকে চুরি গেছে পুরো কঙ্কালই। এসব ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। দৈনিক যখন কবর জিয়ারতে আসি, তখন এসে দেখি যে কবরগুলো ভাঙ্গা। তখন তো আমরা অনুমান করছি যে এখান থেকে হয়তো কোনো কঙ্কাল নিয়ে এনেছে। 2022 সালে একবার 5-6টা কবর আমরা দেখছিলাম, কবর খুলে কঙ্কাল নিয়ে গেছে। আমরা এতটুকু জানতে পারছিলাম। তখন আমরা এটা শ্রীনগর থানায় একটা অভিযোগ করি। 2025 সালে এসে 12 তারিখ দিবাগত রাতের যে কোনো সময় আমাদের কবরস্থান থেকে 5টা কবর, ঠিক আনুমানিক অর্ধেক, মাথার অর্ধেক খোঁড়া পাই আমরা। এলাকাবাসীর দাবি, 3টি কবরস্থান থেকে এখন পর্যন্ত 22টি কঙ্কাল ও খুলি চুরি হয়েছে। এসব ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এলাকারবাসী সবাই উদ্গত, সবাই চিন্তিত যে কবরস্থান এমন হচ্ছে কেন বারবার। এর জন্য আজকে 2 দিন ধরে পাহারা নিয়োজিত করছে। তারপরে সিসি ক্যামেরা আওতায় আনার জন্য চেষ্টা করতেছে। গতকালকে আমি এখানে দেখছি ফ্রেশ ভালো আর কি, তো আমি বললাম যে এত সুন্দর ঘাসগুলো নষ্ট করলো কে। তো আমি এটা দেখার পরে মনে করছি শিয়ালে খুঁজছে, পরে দেখি বাঁশ উঠানো, তো এটা থেকে পরে দেখি এটা আবার বড় করে কাটা। পুলিশ বলছে জড়িত চক্রের খোঁজে চলছে তৎপরতা। পাশাপাশি স্থানীয়দেরও দিয়েছেন সতর্ক থাকার পরামর্শ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে, এবং পাশাপাশি আমরা স্থানীয়দের কবরস্থানের নিরাপত্তার জন্য ওনাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। গত বছর মে মাসে উপজেলার আটপাড়া এলাকায় বেশ কয়েকটি কঙ্কাল চুরি হয়েছিল, তবে সে ঘটনায় জড়িতদের ধরা যায়নি এখনো। দফায় দফায় কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মাঝে। তবে কি শায়িত স্বজনদের নিয়েও স্বস্তিতে থাকতে পারবে না এলাকাবাসী? এমনটাই প্রশ্ন এখন সকলের। তারা বলছে দ্রুত এসব ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। মাদারীপুরের শিবচরে আগুনে পড়ে গেছে একটি বাজারের অন্তত 3টি দোকান। স্থানীয়রা জানায়, রোববার উপজেলার শিরওয়াইল বাজারে ঘটনা ঘটে। রাতে রোকন ফকির নামের একজনের হোটেলে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে 3টি দোকান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন একজন। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হোটেলের রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত বলে
প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতটা কোথা থেকে এবং কোন দোকান থেকে। একজন আহত, সে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন আছে, এটুকুই আমরা জানতে পারছি। ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের একটি রেস্তোরাঁয় আগুনে পুড়ে কক্সবাজারের এক পরিবারে ৩ সদস্যের মৃত্যুতে তছনছ পুরো পরিবার। মর্মান্তিক সে মৃত্যু 1 বছর পরও ভুলতে পারেনি কেউ। ছেলের হাতে রোপণ করা বিভিন্ন গাছ রয়ে গেলেও আদরের সন্তান পৃথিবীতে না থাকায় শোকে কাতর মা, বাবা, ভাই সহ পরিবারের অন্য সদস্যরাও। বাড়ির সামনে শাহজালালের লাগানো ফলের গাছ, সেসব দেখাচ্ছিলেন মুক্তিযোদ্ধা বাবা। শুল্ক কর্মকর্তা শাহজালাল থাকতেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। ছুটি পেলেই বাড়িতে আসতেন বাবা মাকে দেখতে। স্ত্রী সন্তান সহ মৃত্যুর পর এলোমেলো পুরো পরিবার। আমার কিছু না থাকলে, টাকা পয়সা না থাকলে ছেলেটা থাকছে। আমার ছেলেটা প্রত্যেক সপ্তাহে এক মাসে দুবার আসতো বাপ মাকে দেখার জন্য। 6 সন্তানের মধ্যে পরিবারের মধ্যমণি ছিলেন শাহজালাল। মৃত্যুর 1 বছর পার হলেও ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না মা। আমার তো সবকিছু হারিয়ে গেছে, আমার কলিজাটা চিড়ি মাটিতে পড়ে যায়। আল্লাহ দিয়ে দেশের জন্য পড়ে না। প্রতি বছর 2 ঈদে পরিবার নিয়ে আসতেন উখিয়ায় গ্রামের বাড়িতে। কিনে নিয়ে অথবা কক্সবাজার বিভিন্ন ওই রেস্টুরেন্টে গিয়ে আমরা একসাথে খেতাম। গেল বছরের 29 ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে রেস্তোরাঁয় আগুন পুড়ে প্রাণ হারান কাস্টমস কর্মকর্তা শাহজালাল, স্ত্রী মেহেরুন্নেসা ও 4 বছর বয়সী সন্তান ফাইরুজ কাশেম জামিরা। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। ইউক্রেন যুদ্ধ বন্ধে 4 দফা শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে ইউরোপ। রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনে আসে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে সংকট সমাধান করতে চায় ইউরোপীয় নেতারা, তাই শান্তি পরিকল্পনার খসড়া পৌঁছে দেওয়া হবে যুক্তরাষ্ট্রের কাছে। রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়েছে 4 দফা পরিকল্পনায়। এছাড়া ইউক্রেনের সার্বভৌমত্ব, নিরাপত্তা নিশ্চিত ও শান্তি আলোচনায় কিয়েভকে সাথে রাখার কথাও রয়েছে। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউরোপ একজোট হয়ে কাজ করবে বলেও সিদ্ধান্ত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমারের ডাকে আয়োজিত সম্মেলনে যোগ দেন ন্যাটো ও ইইউর শীর্ষ নেতারা। প্রায় 2 ঘন্টার সম্মেলনে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ ভাগাভাগির আলোচনায় এখনও প্রস্তুত ইউক্রেন, এই কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ বন্ধে রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন শেষে বিবিসিকে সাক্ষাৎকার দেন জেলেনস্কি। বলেছেন, ইউক্রেনের খনিজ নিয়ে আলোচনার জন্য আবারও হোয়াইট হাউসে আমন্ত্রণ করা হলে সেখানে যাবেন তিনি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুবিধা হয় এমন কোনো প্রস্তাব মেনে নেবেন না। ইউক্রেনের সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনার আহ্বানও জানিয়েছেন। গেল শুক্রবারে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হয় জেলেনস্কির। লাইভ সম্প্রচারিত বৈঠকে চরম অপমানিত হন তিনি। এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, পুতিন ছাড়া যুক্তরাষ্ট্র কিংবা ইউক্রেন কোনো পক্ষেরই লাভ হয়নি এই আলোচনায়। রমজানের মাঝে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ হওয়ায় দুর্ভিক্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সকল ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধে এরই মধ্যে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে মিশর, কাতার সহ অন্যান্য মুসলিম দেশগুলো। ত্রাণ প্রবেশ বন্ধ করার খবরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন গাজার বাসিন্দারা। খাবার নিতে জাবালিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA এর কেন্দ্রে ছুটে যান তারা। পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বসন্তকালীন উৎসব পাস ওভার চলাকালে গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েল সম্মত হলেও এতে রাজি হয়নি হামাস। আর এতেই চটে গিয়ে আবারও গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। সত্যি কি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় ইসরায়েল, নাকি আপাতত যুদ্ধ বন্ধ রেখে জিম্মিদের ফিরিয়ে নেয়ার পায় তারা? যুক্তরাষ্ট্রের
তৈরি রূপরেখা অনুসারে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদও বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তি অনুযায়ী জিম্মি হস্তান্তরের পর দ্বিতীয় ধাপে স্থায়ী সমাধানের কথা বলা হলেও তাতে নজর নেই ইসরায়েল ও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনার বিরোধিতা জানিয়ে স্থায়ী যুদ্ধবিরতি চেয়েছে হামাস। চলতি বছরের 19 জানুয়ারি গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ইসরায়েল। 2 ধাপে 84 দিনের যুদ্ধবিরতির মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপের 6 সপ্তাহ। দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল। এখন প্রথম ধাপকে আরও দীর্ঘায়িত করে জিম্মি হস্তান্তর চালিয়ে যেতে চায় ইসরায়েল। এখন যুক্তরাষ্ট্রের দেয়া নতুন রূপরেখা ধরেই এগোতে চায় তেল আবিব, যার অর্থ স্থায়ী যুদ্ধবিরতি নয়, জিম্মিদের ঘরে ফেরানোই তাদের মূল লক্ষ্য। প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। সে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি সাময়িক যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের তৈরি রূপরেখাই ইসরায়েল গ্রহণ করবে। রমজান আর পাসওভার উৎসবকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রস্তাবনা কার্যকর হলে প্রথম দিনেই বাকি জিম্মির অর্ধেক ফিরিয়ে দিতে হবে হামাসকে, হস্তান্তর করতে হবে মরদেহ। আর স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলে বাকি জিম্মিদেরও ছেড়ে দিতে হবে এক ধাপেই। কিন্তু সব জিম্মি হস্তান্তরের পর আবারও যে আগ্রাসন শুরু হবে না উপত্যকায়, তার কোনো নিশ্চয়তা নেই। উল্টো প্রস্তাবনার সাফাই নেতানিয়াহুর মুখে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতেই প্রস্তাবনা দিয়েছে। দ্বিতীয় ধাপে আলোচনার জন্য যে অতিরিক্ত সময়টুকু দরকার তা এই রূপরেখার মাধ্যমে সম্ভব। স্থায়ী সমাধান খুঁজতে এটা দুপক্ষের আলোচনার সুযোগ হিসেবেও দেখা যেতে পারে। তেল আবিবের দাবি, এখনও হামাসের হাতে জিম্মি রয়েছে 59 ইসরায়েলি, যাদের মধ্যে 24 জন জীবিত, বাকিরা মৃত। অনিক রহমান, যমুনা নিউজ। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে আবারও যুদ্ধ শুরুর আতঙ্ক। তবুও রমজান উপলক্ষে গাজায় এখন উৎসবমুখর পরিবেশ। বর্ণিল আলোকসজ্জার চাদরে ঢাকা খান ইউনিস, রাফা সহ উপত্যকার বিভিন্ন এলাকা। এক টেবিলে বসেই ইফতার করছেন এলাকার বাসিন্দারা। গাজায় কংক্রিটের ধ্বংসস্তূপের মাঝেই লাল নীল আলোকসজ্জা। পবিত্র রমজান উপলক্ষে নতুন রূপে সেজেছে বিধ্বস্ত গাজা। শিশুদের হাসি আর দুষ্টুমিতে মুখর উপত্যকার পরিবেশ। উৎসব মুখর পরিবেশে প্রথম রোজা পালন করেছেন ফিলিস্তিনিরা। সবাই মিলে ইফতার করতে রাফায় ধ্বংসস্তূপের মাঝেই লম্বা টেবিল পেতে রোজা ভেঙেছেন বাসিন্দারা। বাসায় ইফতার করার সুযোগ নেই, কারণ বাড়িগুলো ইসরায়েলি হামলায় ধুলায় মিশে গেছে। তাই এই ধ্বংসস্তূপের মাঝেই লম্বা টেবিল পাতা হয়েছে। সবাই একসাথে এখানেই ইফতার করব। যুদ্ধ সব কেড়ে নিলেও আমাদের মনোবল ভাঙতে পারেনি। রমজানের এই পবিত্র মাসে প্রার্থনা করি কখনো যেন হার মানতে না হয়। রমজানে জমে উঠেছে ইফতার বাজারগুলো। ছোটদের নিয়ে বাজার সদাই করছেন বাসিন্দারা। তবে যুদ্ধের বাজারে জিনিসপত্রের চড়া দামের কারণে কিনতে পারছেন না অনেক কিছুই। ফিলিস্তিনিদের ক্রয় ক্ষমতাই নেই। কেউ বাজার করতে পারছেন, কেউ আবার শুধু দেখে চলে যাচ্ছেন। এই পরিস্থিতি দেখে আমাদেরও খারাপ লাগছে। যুদ্ধের কারণে বহু ফিলিস্তিনি বছর ধরে মাংস চোখেও দেখেননি। কাঁচা শাকসবজি ও ফলের দাম এখন আকাশ ছোঁয়া। বুলেট বোমাকে সঙ্গী করে গত বছর রমজান পালন করেছেন ফিলিস্তিনিরা। এবছরের রমজানে আইডিএফ এর তাণ্ডব না থাকলেও বাতাসে এখনো ভাসছে লাশের গন্ধ। প্রতিটি পরিবার প্রিয়জন হারানোর শোকে কাতর। কাছের মানুষ ছাড়া রোজা পালন করা যেন এক দুঃস্বপ্ন তাদের কাছে। আমার স্বামী বাড়ি ফিরলে তবেই পুরো পরিবার রোজা ভাঙতাম। সে আর নেই, শহীদ হয়েছেন। এখন আর রোজা ভাঙতে আর কারোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। আমাদের বাড়িটাও আর নেই। রমজানের আনন্দ আমার ভাঙা হৃদয়ের ভারে চাপা পড়েছে। সকল অনিশ্চয়তা ও দুশ্চিন্তাকে ভুলে পরম করুণাময় সৃষ্টিকর্তার রহমত লাভের প্রত্যাশা করছেন ফিলিস্তিনিরা। তাজরিয়ান সুলতান, যমুনা নিউজ।